নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। করোনা ভ্যাকসিনের আবিষ্কার এই শতাব্দীর সবচেয়ে যুগান্তকারী ঘটনাবলীর একটি হতে চলেছে। পৃথিবীকে আগের অবস্থায় ফিরে পেতে একটি কার্যকরী ভ্যাকসিনের অপেক্ষায় দিন গুনছেন অনেকে। করোনা কালে রাস্তার চায়ের দোকানের থেকে পথে ঘাটে বাসে সর্বত্র একটাই আলোচনা, কবে আসবে ভ্যাকসিন। ভ্যাকসিন এলে স্বস্তি পাওয়া যাবে কিছুটা হলেও। তবে স্বস্তি হয়তো মিলবে, কিন্তু একটি আশঙ্কা তৈরি হচ্ছে, ভ্যাকসিন কি সকলের কাছে পৌঁছবে? And we had two objectives. One, to speed up development of a vaccine. Second, to ensure fair distribution so that people who may not have access can have access. Because of financial problems, they may not have access. These two objectives are very, very important. But to make it happen, especially the fair distribution, there should be a global consensus to make a vaccine, any product, a global public product. And this is a political choice, a political commitment. And we want political leaders to decide on this. Vaccine nationalism is not good. It will not help us. When we say it should be a global public good, it's not sharing for the sake of sharing. It's only because it has advantages. For the world to recover faster, it has to recover together. Because it's a globalized world. The economy is intertwined. Part of the world or few countries cannot be a safe haven and recover. They should recover together with the rest of the world. So what we're saying is sharing vaccines or sharing other tools actually helps the global world, the world to recover together, and the economic recovery can be faster and the damage from COVID-19 could be less. ভারতেও তৈরি হচ্ছে ভ্যাকসিন, তা বন্টনে যেন বৈষম্য না হয়, এমন দাবি তুলে টুইট করেন রাহুল গান্ধী। এদেশে আর্থিক বৈষম্য প্রকট। সমান অধিকারের কথা মুখে বলা হলেও কার্যত ছবিটা ঠিক উল্টো। এক শ্রেণী খেতে পায় না, অপর শ্রেণী করোনা কালেও সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছে। এ নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে, কিন্তু মোদ্দা কথা, ভ্যাকসিনের বন্টনও কি সেই বৈষম্যকে আরো প্রকট করবে? মানে এক শ্রেণী ভ্যাকসিন পাবে, এক শ্রেণী পাবে না। কি হতে পারে? তুলে ধরছে কিছু তথ্য। আর্থিক বৈষম্যের দিক থেকে ভারত সবচেয়ে পেছনের সারিতে। বিশ্বের শেষ 11টি দেশের মধ্যে স্থান হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের। এই বৈষম্য দিন দিন বাড়ছে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল আরো খারাপ হয়েছে। যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া, তাদের ওঠার সম্ভাবনা খুব কম, যদি না কোনো বিশেষ ব্যবস্থা করা হয়। গত জুন মাসে বেকারত্বের হার ছিল 10.99%। জুলাই মাসে যা কমে হয়েছে 7.43%। করোনার প্রভাবের শুরুতে গত মার্চে এই হার ছিল 8.75%। তবে একই সঙ্গে সিএমআইএও জানাচ্ছে, বেকারত্বের হার কমলেও তা মোটেই স্বস্তিদায়ক নয়। অর্থাৎ দেশে একটা বড় সমস্যা বেকারত্ব আজও, সেটা অস্বীকার করা যায় না। দেশে কর্মসংস্থানের তুলনায় কর্মপ্রার্থীর সংখ্যা বেশি। করোনা পরিস্থিতির জেরে সেই বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন, একাধিক সংস্থার কর্মী ছাঁটাইয়ের ফলে। লিঙ্কডইনের পরিসংখ্যান বলছে, কর্মক্ষেত্রগুলিতে প্রতিযোগিতা 6 মাসের আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। লিঙ্কডইনে প্রতি চাকরির জন্য পোস্ট করার গড় আবেদনের সংখ্যা জানুয়ারিতে প্রায় 90 থেকে জুন মাসে 180% পৌঁছেছে। লিঙ্কডইনের বিশ্লেষণ বলছে, চাকরি প্রার্থীরা কাজের ক্ষেত্র পরিবর্তন করে দেখছেন। ক্ষেত্র পরিবর্তনের সংখ্যাও 6.8 গুণ বেড়েছে। করোনা আবহে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, ফলে আর্থিক বৈষম্য আরো বাড়বে। কোন পথে আর্থিক বৈষম্য দূরীকরণ সম্ভব, তা বলতে পারবেন অর্থনীতির বিশেষজ্ঞরা। দেশকে আর্থিক দিক দিয়ে চাঙ্গা করতে কি করতে হবে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তা বলেছেন। সবার অ্যাকাউন্টে টাকা দিতে হবে, বলেন তিনি। So we probably want to have
policies where for debt rescheduling, I would say that probably, requiring essentially no debt repayment for the near future and using, public funds to bankroll that. But in general, I think that there is the hard question is, how do we make sure that the money gets to the poorest people who actually need the money, who are desperate? And if we want to actually have this lockdown work, we need them to have money, because otherwise they're going to just run out on the street. You can't ask people to just starve or even to live on PDS rations forever. I mean, they have other compulsions. Life is bad enough in a lockdown, and if you give them zero kind of incentive to comply, they won't comply. I think one wants to create enough slack that they're willing to endure this next few months. Right. Maybe we should not think there are trade-offs between lives and livelihood, because and maybe we should not think that there is even a trade-off between sustaining people today and the macroeconomy, because everything hinges on the ability of the poorest people to survive this lockdown. And when I say everything, is on the health side. There is no trade-off, because after 3 weeks, if they cannot earn any money, there is nothing that is going to keep them home. Like, no police is going to be able to keep them home. So the lockdown would fail, and with it, the health consequences would immediately follow. So in that sense, there is no trade-off between sustaining people's livelihood and ensuring their health. The lockdown is necessary, but it can only succeed if we have a way to sustain people's lives. And likewise, as Abhijit said, there is a great danger of the economy of the economic shock to snowball, where it starts from a demand shock where people are unable to buy anything because they don't make any money, and therefore nobody is able to sell them anything, and therefore the people who would produce what these people would sell also lose their job and their livelihoods, and so on and so forth. চাকরি হারিয়েছেন মানুষ, যদিও বেকারত্বের হার জুলাই মাসে কমেছে বলে দাবি করছে সিএমআইই। করোনার কারণে বিশ্বের 4 কোটি 10 লক্ষ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ভারতে প্রায় 1 কোটি 20 লক্ষ মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে। তাদের দৈনিক আয় হবে $1.9 কম। ভাইরাসের চেয়ে ক্ষুধায় আরো বেশি মানুষের মৃত্যু হতে পারে। বর্তমানে দেশে 81 কোটি 20 লক্ষ মানুষ, অর্থাৎ 60% মানুষ দারিদ্র্য সীমায় রয়েছেন। করোনার ফলে এই সংখ্যা বেড়ে 92 কোটি, অর্থাৎ 68% হতে পারে। এতে দারিদ্র্যের হার গত 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বাধিক হতে পারে। গবেষকরা বলছেন, লকডাউনে দেশের 80% পরিবারের আয় কমেছে এবং কোনো ধরনের সাহায্য ছাড়া অনেকের পক্ষে বেশি দিন জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। একই দেশে কেউ ভ্যাকসিন নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করবেন, আবার জনসংখ্যার বিশাল অংশটি কেবল শুনবে ভ্যাকসিন এসেছে, কিন্তু তাদের ভাগ্যে জুটবে না। জনসংখ্যার আরও একটি অংশ ভ্যাকসিন সংগ্রহ করে ফেলবে তাদের অঢেল সম্পদের কারণে। এখানেও একই পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যালো করি মাখো তেল। কারণ ভ্যাকসিন আবিষ্কারের কথা বলা হলেও, ভ্যাকসিন খুব দ্রুত আসছে সে কথা বলা হলেও, ঠিক কত টাকা দিয়ে ভ্যাকসিন মিলবে সেই বিষয়টি এখনো কেউ স্পষ্ট করেননি। এখানেই গাড়াকল। করোনা ভাইরাসের বেলায় বলা হয়, একজনও যদি সংক্রমিত থাকেন তাহলে সেক্ষেত্রে সেই দেশে কেউই নিরাপদ নয়। একজন থেকেই পরবর্তীকালে সবাই সংক্রমিত হতে পারে। সে কারণে মোট জনসংখ্যার 70% মানুষকে একই সাথে ভ্যাকসিন দিতে পারলে হার্ড ইমিউনিটি তৈরি হবে। তা করলে করোনা ভাইরাস আর অবশিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ ঘটাতে পারবে না, নির্মূল হয়ে যাবে। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আর প্লাস নিউজে। যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, ভ্যাকসিন আসছে বা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, এই বিষয়গুলো তো আলোচনাতে আসছেই, কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে সমবন্টনটা কতটা দরকার? মানে একটা জনগোষ্ঠীর মধ্যে বিরাট অংশ ভ্যাকসিন পেল, একটা অংশ ভ্যাকসিন পেল না, তাতে কি আদৌ কোনো লাভ হবে? আমি যদি প্রশ্নটা ঘুরিয়ে করি, যে আমার মনে হলো দেশের মানুষের কাছে একটা
স্যাটিসফ্যাক্টরি উত্তর পৌঁছে দিতে হবে। রাষ্ট্রনেতা হিসাবে বা দেশ নায়ক হিসাবে আমার দেশের মানুষের কাছে একটা ক্রেডিবল অ্যান্সার হিসাবে একটা কিছু প্রোডাক্ট যদি আমি তুলে ধরতে পারি, দেশের মানুষ মনে করলো আমি তাদের জন্য একটা ট্যাঞ্জেবল বেনিফিট ডেলিভার করলাম। কিন্তু যে প্রোডাক্টটাকে সেন্টার করে আমি আলোচনাটা করছি, প্রথম কথা সেই প্রোডাক্টটার আদৌ ভায়াবিলিটি কতটা। আমি একটা দেশলাই বাক্স হাতে লোককে তুলে দিয়ে বললাম তোমাকে একটা প্রচন্ড বড় অস্ত্র দিয়েছি, সেটা আমি আমার পছন্দসই 10 জন বন্ধুকে দিলাম না দেশের 100% মানুষকে দিলাম, আদৌ কি সত্যি তাতে আমাদের কিছু লাভ হবে? দ্বিতীয় একটা প্রশ্ন এখানে এসে যাচ্ছে যে একটা মানুষকে যদি আমরা লাইভ ভ্যাকসিন দিই তাহলে তো অটোমেটিক্যালি যে মানুষগুলো পাবে কেবল সেই মানুষগুলোই ভ্যাকসিনেটেড হবে, কিন্তু বাকি মানুষগুলো হবে না। এখানে একটা প্রশ্ন এসে যাবে যে পোলিওর ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখেছি ভ্যাকসিন কাজ করে। একজন বাচ্চাকে যখন আমরা পোলিও ড্রপ খাওয়াই, লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন খাওয়াই, তার শরীরে যেমন প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়, তেমনি সেই বাচ্চাটা চারদিকে ভাইরাসটা ওই নতুন যে অয়েল টাইপের বদলে আমরা যে ভ্যাকসিন স্ট্রেন যেটা দিচ্ছি সেইটাকে স্প্রেড করে, যেটা কিন্তু পপুলেশনের মধ্যে ওই ওয়াইল্ড ভ্যারাইটিটাকে ব্লক করতে হেল্প করে। কিন্তু এই ক্ষেত্রে তো সেটা হবে না। তাই একটা ভ্যাকসিন কয়েকজনকে দিলে তার কার্যকারিতা কতটা ভালো হয়েছে সেই তথ্যটা যদি আমরা পোলিও ভ্যাকসিনের মতন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের উপর প্রয়োগ করতে যাই, এই এক্সট্রাপোলেশন অফ আইডিয়াটা কিন্তু অতি সরলীকরণ। আমরা কিন্তু ধরে নিয়ে নিয়েছি যে কিছু মানুষ ভালো থাকবে, কিছু মানুষ তাদের থেকেও ভালো থাকবে, আর কিছু মানুষের যাই হোক না কেন তারা সবসময়ই ভীষণ ভালো থাকবে। এই দেশে হাসপাতালে কিন্তু পেশেন্ট নিয়ে যেতে চাইলে অ্যাম্বুলেন্সকে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়, ভিসা কিন্তু 30 মিনিটে পাঠানো যায়। আমরা তো এই সাম্যটাকেই এখনো ভাঙতে পারিনি। মনে হয় না আমরা কোথায় খুব অতি সরলীকরণ করছি। আতঙ্কিত না হয় সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলি, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে থাকি। কোভিড ছিল, কোভিড আছে, কোভিড থাকবে, কিন্তু তার বাইরেও তো মানুষের জীবন আছে, মানুষের বেঁচে থাকার লড়াই আছে। আমরা যদি নিজেদের দৈনন্দিন জীবনে সতর্কতাগুলো গ্রহণ করি, আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, নিজেদের মতো করে নিজেদের আপডেটেড রাখি, আতঙ্কিত না হই, তাহলে বোধহয় আমরা অনেক ভালো থাকবো। একেবারে অসংখ্য ধন্যবাদ ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ। নমস্কার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে দেশগুলির বার্ষিক আয় মাথাপিছু বছরে $4,000 বেশি, তারা নিজেরা ভ্যাকসিন কিনে তাদের জনগণকে দেবে। যাদের মাথাপিছু আয় এর চেয়ে কম, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে বিনামূল্যে ভ্যাকসিন পাবে। ধনী দেশগুলো ভ্যাকসিন কেনার জন্য উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে অগ্রিম টাকা জমা দিয়ে রেখেছে। ফলে ভ্যাকসিনের সফল পরীক্ষা শেষ হওয়ার পর উৎপাদন এলেই তারা আগে পেয়ে যাবে। এরপর বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া দেশগুলি পাবে, এমনটা আশা করা যাচ্ছে। নিম্নবিত্তদের কাছে ভ্যাকসিন পৌঁছবে কি করে? দেশেও যদি ভ্যাকসিন সফলভাবে তৈরি হয়, তাহলেও দেশের সকল নাগরিক কি সমানভাবে এই ভ্যাকসিন পাবেন? সেক্ষেত্রে সরকারের ভ্যাকসিন সংরক্ষণ বন্টনের পরিকল্পনা ঠিক করা উচিত। জনসংখ্যায় কারা অগ্রাধিকার পাবেন, এই বিষয়গুলি কি নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে? কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক? করোনা ভ্যাকসিন তৈরি হচ্ছে, কিন্তু ভারতের মতো দেশ যেখানে বৈষম্য প্রবল, সেখানে ভ্যাকসিন সমবন্টনের জন্য কি করা উচিত? ভ্যাকসিন শুধু মানে সমবন্টনের কথা শুধু ভারতবর্ষের নিরিখে না, বিশ্বের নিরিখে কিন্তু এটা রিলেভেন্ট। কারণ ভারত পৃথিবীতে কিন্তু কান্ট্রি টু কান্ট্রি, কন্টিনেন্ট টু কান্ট্রি কিন্তু তার আয় অর্থনৈতিক বৈষম্য কিন্তু রয়েছে। যে কোনো প্যান্ডেমিক কিন্তু ভাইরাস একই শরীরে যায়। অর্থাৎ আমার যদি এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমি উন্নয়ন করি ভ্যাকসিনের মাধ্যমে, যদি সার্ভিস না করি, তাহলে কিন্তু কখনোই কিন্তু আমার ডিজায়ার্ড রেজাল্ট আসবে না। আমি যে একটা দেশ ধনী দেশ সবাই ভ্যাকসিনেশন নিল, ঠিক আছে, কিন্তু অন্য পাশের দেশগুলো রইল নন ভ্যাকসিনেটেড রইল, তাহলে কিন্তু ইনফেকশন কিন্তু সারা পৃথিবীতে কন্ট্রোল হবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় থাকবে। সেই জন্য একটা ঘরে যদি আগুন ধরে তাহলে পাশের কিন্তু নিশ্চিত থাকতে পারে না। সেই জন্য বৈষম্য কিন্তু করতেই হবে। এটা তো সাইন্টিফিক দিক গেল, এর সঙ্গে এথিক্যাল দিক হচ্ছে। এথিক্যাল দিক হচ্ছে ভ্যাকসিন কিন্তু জানেন তো WHO প্রোগ্রাম হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন। ইউনিভার্সাল করতে হবে, তবেই একটা হার্ট ইমিউনিটি আসতে পারে। স্মল পক্স কিন্তু সারা পৃথিবী জুড়ে দিয়েছিল বলে কিন্তু স্মল পক্স ইরেডিকেট হচ্ছে। পোলিওর এত ভালো
কভারেজ হয়েছে, এত ইনফেকশন নেমে গেছে, অনেক জায়গাগুলিও ফ্রি হয়ে গেছে, তার কারণ কিন্তু ইউনিভার্সাল কভারেজ। অথবা যে কোনো ভ্যাকসিনের কিছু বেসিক জায়গা হচ্ছে ইউনিভার্সাল কভারেজ। এটা কিন্তু সমস্ত সরকার কিন্তু এনশিওর করতে হবে। আমার আশা সরকার অবশ্যই এটা করবে। একটা বিষয় জানতে চাইবো যে এই যে যেটা বলা হচ্ছে যে ভ্যাকসিন কবে বেরোবে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক ধনী দেশ রয়েছে যে দেশের মানুষেরা ইতিমধ্যেই ভ্যাকসিন বুক করতে শুরু করেছেন। এটা কি একটু নজরদারি চালানো উচিত বলে মনে হয় দুয়ের তরফে বা সেই দেশের প্রশাসনের তরফে? না, আমার মনে হয় না কোনো ভিত্তি বুক করেছে, এটা কখনো সম্ভব না। এটা হচ্ছে যেটা ইউজুয়ালি যেটা হয়, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট কোনো একটা এক্স কোম্পানি সেটা ইনভেনশন করেছে, ডিসকভার করেছে, টেকনোলজিটা কিন্তু সারা পৃথিবীর কোম্পানি কেনে। এটা ইউজুয়াল প্রসিডিওর, এটা নর্মাল প্রসিডিওর। আচ্ছা, তো আমার ধারণা বিভিন্ন দেশের বিভিন্ন, কারণ ধরুন একটা এক্স কান্ট্রিতে তার একটা ওয়াই ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইনোভেট করছে, সে তো সারা পৃথিবীর 250 কান্ট্রিতে এসে মার্কেট করতে পারবে না। তো অন্যান্য কান্ট্রি ফার্মা কোম্পানিগুলো সেই টেকনোলজিটাকে বুক করে মানে যদি সাকসেসফুল হয় সে টাকা দিয়ে টেকনোলজিটা কিনবে এবং তার দেশে সেটা প্রোডাকশন করবে, মানুষকে দেবে। এটা কিন্তু ইউজুয়াল ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ড্রাগের কিন্তু ইউজুয়াল প্রসিডিওর। আমার মনে হয় আমার মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে স্বচ্ছতা থাকা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিন তৈরি হলে তা সবার কাছে পৌঁছানোর জন্য স্বচ্ছ ব্যবস্থা করা দরকার, যাতে কোনো বৈষম্য না হয়। এক্ষেত্রে যদি ফ্যালোকরি মাখো তেলের ব্যবস্থা হয় তবে ভ্যাকসিন থেকে বঞ্চিত হবে একটা বড় অংশের মানুষ। हमारे वैज्ञानिक मिलकर इस बात की कोशिश में है कि हम जल्दी से जल्दी दुनिया के सामने एक सफल और इफेक्टिव वैक्सीन को भी उपलब्ध कराएं और आने वाले कुछ महीनों में जैसे ही वैक्सीन उपलब्ध होगी भारत को, हम अपने देश के लोगों को वैक्सीन के माध्यम से भी कोविड से बचाने का प्रयास प्रारंभ करें। देखिए, हम काफ़ी तेज़ी से सफलता की ओर बढ़ रहे हैं। जो क्लिनिकल ट्रायल्स में हमारे वैक्सीन कैंडिडेट्स पहुंच गए हैं, एक वैक्सीन कैंडिडेट जो है वो क्लिनिकल ट्रायल के 3rd फेज़ में पहुंच गया है और हमें, जैसा मैंने कहा, कि इस साल के अंदर ही हमें पूरा विश्वास है कि हमें सारे ट्रायल्स कंप्लीट होने के बाद एक इफेक्टिव वैक्सीन देश की और दुनिया की जनता को बचाने के लिए उपलब्ध होगी। করোনা নিয়ে হু প্রথম থেকেই বলছে আমি ভ্যাকসিন পেলাম, আমি নিরাপদ। এমনটা কিন্তু নয়। একজন ভ্যাকসিন পেলেন, তিনি নিরাপত্তা পেলেন, অথচ তারই এলাকার একজন বা একাধিক ব্যক্তি ভ্যাকসিন পেলেন না, তাতে করোনা সমস্যার সমাধান সম্ভব নয়। করোনা তাহলে পুরোপুরি বিদায় নেবে না। একজন আক্রান্ত হওয়া মানে আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। তাই ভ্যাকসিন বন্টনের স্পষ্ট রূপরেখা সরকারের তৈরি করা উচিত বলেই মত বিশেষজ্ঞদের। বৈষম্য সরিয়ে সমবন্টনেই মুক্তি, এই সত্য অস্বীকার করার নয়। ঠিক কিনা? আজ এই পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত 9টায়। নমস্কার।